যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ থেকে কিছু মেয়েদেরকে অপহরণ করে নিয়ে আসা হয়। এরপর মহিলা এবং বাচ্চাদেরকে আলাদা করা হয় আর পুরুষদেরকে অকারণে মেরে ফেলা হয়। আর এইসব মহিলাদের উপর চলতে থাকে সন্ত্রাসীদের নারকীয় অত্যাচার। এমনকি তারা মহিলাদের সঙ্গে খারাপ কাজ করে প্রেগনেন্ট করে দিতে শুরু করে। কিন্তু অত্যাচার সহ্য করতে না পেরে এই মহিলারা নিজেদের মধ্যে একটা বিদ্রোহী দল তৈরি করে। এরপর তারা ওইসব জঙ্গিদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে। এখন দেখার বিষয় হচ্ছে মেয়েরা কি তার নিজের দেশে ফিরতে পারে, মা কি তার বাচ্চাকে ফিরে পায়, নাকি অন্য সব মহিলাদের মতো অত্যাচার সহ্য করতে করতে মরে যেতে হয়। গল্পের শুরুতেই আমাদেরকে বাহরানকে দেখানো হয় যে পুরোপুরি আহত অবস্থায় পড়ে আছে। এরপর সে ধীরে ধীরে চোখ খোলে এবং তার পুরো শরীরে ধুলোমাটি লেগে আছে। এরপর আমরা একটা বিশাল বিস্ফোরণ দেখতে পাই। দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে ম্যাথিলকে দেখানো হয়। ম্যাথিল একজন রিপোর্টার। হঠাৎ করে সে ঘুম থেকে উঠে দেখতে পায় তার ল্যাপটপে একটি মেসেজ এসেছে। সে মেসেজটি ইগনোর করে এবং সকালে তৈরি হয়ে অফিসের দিকে বেরিয়ে যায়। আসলে সে সেই সব মহিলাদের সঙ্গে দেখা করতে চায় যারা বর্তমানে বিদ্রোহী হয়ে গেছে এবং যে কোনোভাবে নিজেদের দেশে ফিরে যেতে চায়, যেমনটা বিবিসির সাংবাদিকরা করে থাকে আর কি। তো যাই হোক, এর পরের দৃশ্যে আমরা ম্যাথিলকে একটা ফ্লাইটে দেখতে পাই। সে জানালার দিকে তাকিয়ে আছে এবং বাইরের দৃশ্য লক্ষ্য করছিল। এরপর সে হেলিকপ্টার থেকে নিচে নেমে আসে। বন্ধুরা, পুরো গল্পে কোনো দেশের নাম বলে দেশটাকে ছোট করব না, তাই কোনো দেশের নাম দেওয়া হয়নি। মনোযোগ সহকারে দেখুন, তাহলে পুরোটা বুঝতে পারবেন। যেহেতু এই দেশে জঙ্গি হামলা হয়েছে, তাই পর্যাপ্ত পরিমাণ খাবার এই দেশে মজুদ নেই। এর জন্য ম্যাথিল সাথে করে কিছু ত্রাণের ব্যবস্থা করে নিয়ে এসেছিল, কিন্তু সেখানে কিছু মানুষ খাবার নেওয়ার জন্য মারামারি করছিল। দেশটা সত্যি অনেক বেশি দরিদ্র। এরই মধ্যে দেখা যায় ম্যাথিলকে রিসিভ করার জন্য একটি মেয়ে এসেছে। সেই মেয়েটি আসলে তার বন্ধু, যে বর্তমানে বাহিনীতে আছে। এর পরের দৃশ্যে আমরা বিদ্রোহীদের জেনারেলকে দেখতে পাই, অর্থাৎ এরা সেই সব মানুষ যারা টেরোরিস্টদের অত্যাচারে অতিষ্ঠ, আর এই জন্য তারা নিজেদের একটা গ্রুপ তৈরি করে নিয়েছে। তারা যে কোনোভাবে সন্ত্রাসীদের হেডকোয়ার্টারে হামলা করতে চায় এবং সেখানে নিজেদের দখল প্রতিষ্ঠা করতে চায়। যদি তারা সেটা দখল নিতে পারে, তাহলে হয়তো তারা নিজেদের দেশে ফিরতে পারবে। এখানে সবাই একে অপরের সঙ্গে কথা বলছিল। বাহরান জেনারেলকে বলে, আমাদের কাছে মহিলাদের বিশাল একটা বাহিনী আছে। আপনি যদি বলেন, তাহলে আমরা সব মহিলারা একসঙ্গে মিলে সেই হেডকোয়ার্টারে হামলা করতে পারি। কিন্তু জেনারেল পরিষ্কারভাবে না করে দেয়। সে বলে, অযথা তোমাদের জীবন নষ্ট করার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। এদিকে আমরা আরেকজন রিপোর্টারকে দেখতে পাই। সে ম্যাথিলের সবচেয়ে ভালো বন্ধু। দুজন একে অপরকে জড়িয়ে ধরে এবং বলে, তুমি এখানে আমার সঙ্গে দেখা করবে, এটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না। এরপর তারা নিজেদের মধ্যে কুশল বিনিময় করে যে যার মতো চলে যায়। পরের দৃশ্যে আমরা বাহরানকে দেখতে পাই। ম্যাথিল তার সঙ্গে ফ্রেঞ্চ ভাষায় কথা বলছিল। বাহরানও তার সঙ্গে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। ম্যাথিল বলে, তুমি ফ্রেঞ্চ জানো? বাহরান বলে, হ্যাঁ, আমি ফ্রেঞ্চ স্কুলে পড়াশোনা করেছি। তখন ম্যাথিল তার অতীতের ব্যাপারে জানতে চায়। সে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ করে এভাবে একজন বিদ্রোহী কিভাবে হয়ে গেলে এবং এই জায়গায় কিভাবে এলে? বাহরান তখন বলতে শুরু করে এবং আমাদেরকে তার অতীত দেখানো হয়। সেখানে বাহরানের সন্তান এবং তার স্বামীকে দেখানো হয়। আসলে বাহরানের জীবন ছিল অনেক বেশি বিলাসবহুল। সে একটা বড় পদে কাজ করত। সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, মানুষের সঙ্গে খুব ভালো মিশত। একদিন বাহরানকে তার পরিবারের সঙ্গে রাতে ঘুমিয়ে থাকতে দেখা যায়। হঠাৎ করেই বাহরানের মোবাইলে একটা ফোন আসে। ফোনে সে একটি মেসেজে দেখতে পায় যে তার দেশে কিছু টেরোরিস্ট হামলা করেছে, যারা কারণে অকারণে মানুষদেরকে হত্যা করছে। সে কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। কয়েক মুহূর্তের মধ্যেই বাহরান যে কলোনিতে থাকতো, সেই কলোনির সব পুরুষকে হত্যা করে সেই জঙ্গিরা। সিন এখান থেকে আবারও বর্তমানে চলে আসে। আমাদের ম্যাথিলকে দেখানো হয়। ম্যাথিল তার ফোনে নিজের সন্তানের ভিডিও দেখছিল এবং নিজের সন্তানকে মনে করছিল। সে তার অতীতের কথা ভাবছিল। এরপর রাতে সবাই একটু আনন্দ ফুর্তি করছিল। হঠাৎ করেই একজন মহিলার শরীর খুব খারাপ হয়ে যায়। কয়েকজন মহিলা তাদের সন্তানদের আদর করছিল। এটা দেখে বাহরান একটু দুঃখী হয়ে যায় আর তার সন্তানের কথাও মনে পড়ে যায়। এদিকে ম্যাথিল নিজের রুমে ঘুমিয়েছিল। হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায় এবং সে কিছু শব্দ শুনতে পায়। সে অন্ধকারে তাকায় এবং সেই শব্দের পিছু নেওয়া শুরু করে। চারপাশে অনেক বেশি অন্ধকার ছিল, এর জন্য সে কিছুই দেখতে পাচ্ছিল না। কিন্তু ঠিক তখনই বাহরানকে দেখতে পাওয়া যায়। তখন বাহরান বলে, তুমি এত রাতে এখানে কি করছো? ম্যাথিল বলে, কিছু শব্দ শুনতে পাচ্ছিলাম, তাই এখানে চলে এসেছি। বাহরান বলে, এখানে দাঁড়িয়ে থাকা ঠিক নয়, চলো এখান থেকে দূরে চলে যাই। এরপর দুজনে এক জায়গায় বসে কথা বলতে শুরু করে। এখানে ম্যাথিলও নিজের সম্পর্কেও কথা বলছিল। আসলে সাংবাদিকদের অনেক কথা বের করার জন্য আগে সবার সঙ্গে বন্ধুত্ব করতে হয়, আর সেটা যদি নিজের কথা বলে হয় তাও ভালো। এরপর আবারও বাহরান তার অতীতের কথা বলতে শুরু করে। সে বলে, আমাদেরকে নিরাপত্তার সঙ্গে দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই কিছু টেরোরিস্ট আমাদের উপরে হামলা করে দেয়। তবে আমরা সেই টেরোরিস্টদের ওখান থেকে তাড়িয়ে দেই। এরপর আমরা সবাই একটা শেল্টারে গিয়ে আশ্রয় নেই। সে আরও বলে, আমাদের সব মহিলাকে একটি রুমে রাখা হয়েছিল। সেখানে মাত্র একটি বাথরুম ছিল, যার কারণে বাথরুম ব্যবহার করাও অনেক কঠিন হয়ে যায়।
সেই আশ্রয় কেন্দ্রে তাদের কোনো খাবার বা পানি কিছুই দেওয়া হচ্ছিল না। তারা খুবই কষ্টের মধ্যে থাকতে শুরু করে। বাহরান শুধু দিনরাত ভাবছিল তারা কিভাবে এখান থেকে বের হবে, কিন্তু ভাগ্য তাদের সঙ্গে ছিল না। হঠাৎ করেই কিছু লোক সেখানে চলে আসে এবং মহিলাদেরকে জোর করে টেনে নিয়ে চলে যায়। এরপর দৃশ্য আবার বর্তমানে চলে আসে আর বাহরানকে দেখানো হয়। এই কথাগুলো মনে করে সে সেখান থেকে উঠে চলে যায়। সে এখনও সেই ঘটনার শক থেকে বের হতে পারেনি। ঠিক তখনই ম্যাথিল তার মেয়ের সঙ্গে কথা বলে সে খুবই খুশি হয়ে যায়। সে মেয়েকে বলে, মাম্মা খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবে, তুমি আপাতত তোমার ড্যাডির সঙ্গেই থাকো। ম্যাথিল তার মেয়েকে খুব বেশি মিস করছিল। এরপর আবারও আমাদেরকে অতীতের দৃশ্য দেখানো হয়। সেই সন্ত্রাসীগুলো মহিলাদের উপরে নির্মমভাবে অত্যাচার করছিল। তারা মহিলাদেরকে পানি দিয়ে ভিজিয়ে দেয় এবং খুব খারাপ নজরে তাদের দিকে দেখতে শুরু করে। মেয়েদের সঙ্গে জানাতাই ব্যবহার করছিল এবং জোর করে কিছু করার চেষ্টাও চালিয়ে যায়। সন্ত্রাসীদের আস্তানায় থাকতে থাকতে দিন গড়িয়ে রাত হয়ে যায়। বাহরান তার বোনের সঙ্গে ঘুমিয়েছিল। হঠাৎ করে বাহরান দেখতে পায় সে লোকটা তার বোনকে তুলে নিয়ে অন্য রুমে চলে গেছে। বাহরান বারবার দরজা ধাক্কা দিয়ে বলতে থাকে, আমার বোনকে ছেড়ে দাও, প্রয়োজনে আমাকে নাও। হঠাৎ করেই সেই লোক তার বোনকে বাইরে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন বাহরান ঘরের ভেতরে চলে যায় এবং সেই লোকটি বাহরানের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতে শুরু করে। বাহরান পুরোপুরি অসহায় হয়ে পড়ে। সে যে কোনোভাবে এখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু মানুষরূপী জানোয়ারটা তাকে ছাড়ে না। কিছুক্ষণ পর সে রুম থেকে বেরিয়ে আসে। এরপর সে দেখতে পায় তার বোন সেখানে নেই। সে তার বোনকে খুঁজতে শুরু করে। তখন সে দেখতে পায় তার বোনকে অন্য কোনো সন্ত্রাসী মেরে ফেলেছে। এই ঘটনা মনে করে বাহরান খুবই দুঃখ পায়। পরের দৃশ্যে দেখা যায় সব মহিলারা বন্দুক পরিষ্কার করছে। তারা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। বাহরান বলে, খুব শীঘ্রই আমাদেরকে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে, আর মাত্র কয়েকদিন অপেক্ষা করে আমাদেরকে লড়াইয়ে নামতে হবে। বাহরান সব মহিলাকে অনেক সাহস দিচ্ছিল। তার সাহস পেয়ে সব মহিলারাও গান গাইছিল। এরপর সবাই একে অপরের সঙ্গে মিলে সাহস বাড়াচ্ছিল। আর এদিকে ম্যাথিল সবার ছবি তুলছিল। ঠিক তখনই গোলাগুলি শুরু হয়ে যায়। সবাই সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়। বাহরান বলে, সবাই শান্ত থাকো এবং নিজেদের পজিশন নিয়ে নাও। সব মহিলারা নিজেদের পজিশন নিয়ে নেয়। তারা ধীরে ধীরে টার্গেটের দিক এগিয়ে যেতে শুরু করে। একইভাবে তারা ধীরে ধীরে সন্ত্রাসীদের হেডকোয়ার্টারের দিকে এগিয়ে যাচ্ছিল। এদিকে ম্যাথিল ছবি তুলছিল, কিন্তু বাহরান কোনোভাবেই নিজের পজিশন ছাড়ছিল না। তখন একজন মেয়ে দৌড়ে এসে সন্ত্রাসীদের আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সেই মেয়েটি সেখানেই মারা যায়। এরপরই সেখানে সবাই গুলি চালাতে শুরু করে। বাহরানও গুলি চালাচ্ছিল এবং অনেক লোককে মেরে ফেলেছিল। সে তার সঙ্গে একজন বন্ধুকে হারিয়ে ফেলে অনেকটাই ভেঙে পড়ে, কিন্তু তবু গোলাগুলি চলতেই থাকে। চারদিকে ধোঁয়া উঠছিল। পরের দৃশ্যে দেখা যায় বাহরান চুপচাপ বসে আছে। বাহরান আবারও দুঃখী হয়ে যায়। সে এখন আর কাউকে হারাতে চায় না। এই যুদ্ধের অবস্থায় সে ইতিমধ্যে অনেক মানুষকে হারিয়েছে। সে মাটির দিকে তাকায়। সে ভাবতে থাকে এই মাটি একসময় কত সুন্দর ছিল, কিন্তু এখন সেই মাটি পুরোপুরি কালো হয়ে গেছে। তবে ইতিমধ্যে তারা একজন টেরোরিস্টকে হত্যা করেছে। তার ফোনে একটা কল আসে। বাহরান ফোনটা রিসিভ করে এবং তখন সত্যটা জানতে পারে যে অনেক সন্ত্রাসী রয়েছে যারা বাহরানদেরকে মেরে ফেলতে চায়। আসলে সন্ত্রাসীদের তুলনায় বাহরানের দলের লোকসংখ্যা খুবই কম ছিল। তবে গোলাগুলির এক পর্যায়ে তাদের হাতে একজন সন্ত্রাসী ধরা পড়ে যায়। তারা সেই সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করে যে মহিলাদের সঙ্গে যে বাচ্চারা ছিল তাদেরকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে। তখন সেই সন্ত্রাসী বলে, হেডকোয়ার্টারে অনেক বাচ্চা আছে, সম্ভবত সব বাচ্চাই জীবিত আছে, তবে এই ব্যাপারে আমি নিশ্চিতভাবে কিছুই বলতে পারবো না। বাহরান বলে, আমাদের চুপচাপ বসে থাকা উচিত নয়, আমাদের সরাসরি তাদের সঙ্গে লড়াই করা উচিত। জেনারেল খুব চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে যদি আমরা টেরোরিস্টদের হেডকোয়ার্টারে হামলা করি তাহলে আমাদের জীবনও চলে যেতে পারে। এই কারণে জেনারেলও কোনো পদক্ষেপ নিতে চায় না। কিন্তু বাহরান জেনারেলকে বারবার জোর করছিল এবং বলছিল, এখন সময় এসে গেছে, আমাদের যে কোনোভাবে সেই হেডকোয়ার্টারে হামলা করতেই হবে। বাহরান যে কোনোভাবে এই দেশ ছেড়ে চলে যেতে চায়। সে আরও বলে, এখান থেকে শুধুমাত্র 3টে রাস্তা পার হতে হবে, তাহলে আমরা হেডকোয়ার্টারে পৌঁছতে পারবো। বাহরান আবারও তার সব সঙ্গীকে সাহস দিচ্ছিল। বাহরান বলে, আমাদের যে কোনোভাবে এখান থেকে বের হতেই হবে, আমরা বেঁচে থাকি বা মারা যাই, কিন্তু আমাদের চেষ্টা করতেই হবে। সবাই তার কথা শোনে এবং সবাই অনেক বেশি সক্রিয় হয়ে যায়। সবাই যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হয়ে যায়। তখন ওই লোকটির হাত বেঁধে দিয়ে একটা সুড়ঙ্গের পথ ধরে এগোতে শুরু করে। সুড়ঙ্গের ভেতরে অনেক বেশি অন্ধকার ছিল, এই কারণে তারা টর্চের সাহায্য নিচ্ছিল। তারা ধীরে ধীরে সুড়ঙ্গের ভেতর দিয়ে এগিয়ে যেতে শুরু করে। অনেক বেশি অন্ধকার থাকার কারণে কেউই ঠিকঠাক মতো সবকিছু দেখতে পাচ্ছিল না। সুড়ঙ্গটা কিছুটা গোলকধাঁধার মতো ছিল, এই কারণে তাদের চলতেও খুব সমস্যা হচ্ছিল। তারা এটাও ভাবছিল এই লোকটি তাদেরকে ভুল রাস্তা দেখাচ্ছে কিনা। সেই সন্ত্রাসীর সামনে হাঁটছিল এবং তারা সবাই তাকে অনুসরণ করছিল। হঠাৎ করে দেখা যায় সেই সন্ত্রাসী একটা জায়গায় গিয়ে বিস্ফোরণে মারা যায়। এর কারণে বাহরান তার একজন সঙ্গীকে হারিয়ে ফেলে। বাহরান আবারও অনেক বেশি কষ্ট পায়। সে তার সঙ্গীকে বলছিল, তোমার কিছুই হবে না, তোমার ভয় পাওয়ার কোনো দরকারই নেই।
কিন্তু এইসব কথা বলার আগেই সেই সঙ্গী মারা যায়। বাহরান প্রচণ্ড রেগে যায় এবং সেই টেরোরিস্টকে সেখানে মেরে ফেলে। আসলে সে তাদের সবাইকে ভুল পথে এগিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলতে চাইছিল, কিন্তু এখন তারা রাস্তা খুঁজে পেয়ে গেছে। তারা সেই সুড়ঙ্গ থেকে বাইরে বেরিয়ে আসে আর তখনই মুখোমুখি যুদ্ধ শুরু হয়ে যায়। চারদিকে গোলাগুলি চলছিল। এদিকে বাহরানের সঙ্গীকে হারানোর ভয় তার ভিতরে আবারও সক্রিয় হয়ে যায়। তবুও তারা যে কোনোভাবে হেডকোয়ার্টারে পৌঁছাতে চায়। সামনে গোলাগুলি চলছিল, তবুও তারা পজিশন নিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। সবাই কিছুটা ভয় পায়, কিন্তু এমন একটা পরিস্থিতি যেখানে তাদের হয় জিততে হবে নয়তো মরতে হবে। বাহরান পুরো টিমের নেতৃত্ব দিয়ে যায়। সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। হঠাৎ সে দেখতে পায় সেখানে কয়েকটি শিশু লাশ পড়ে আছে। এটা দেখে সে পুরোপুরি ভয় পেয়ে যায়। সে প্রতিটা রুম তল্লাশি করতে শুরু করে। হঠাৎ করে সে একজন মহিলাকে দেখতে পায়। সে সেই মহিলাকে সেখানে গুলি করে মেরে ফেলে। এরপর দেখা যায় তারা এই এলাকার দখল নিয়ে নিয়েছে এবং সেখান থেকে টেরোরিস্টদের পতাকা নামিয়ে দেওয়া হয়। এদিকে রাত হয়ে যায়, সবাই ডিনার করে, একে অপরের সঙ্গে কথা বলছিল। আর এদিকে ম্যাথিল সারাদিনে তোলা ছবিগুলো দেখতে শুরু করে। এখান থেকে সিন পরিবর্তন হয়ে আবার অতীতে নিয়ে যাওয়া হয়। দেখা যায় বাহরান টিভিতে খবর শুনতে পায়। সেখানে অন্য একটি দেশের প্রেসিডেন্ট বলছিল যদি পাশের দেশে কেউ জীবিত থাকে তাহলে যেন তারা অবশ্যই তাদের দেশে চলে আসে। প্রেসিডেন্ট একটা হেল্পলাইন নম্বরও দেয়। বাহরানও সেই নম্বরটি পুরোপুরি মনে রাখে। সে লুকিয়ে লুকিয়ে সেই নম্বরে ফোন করে জানতে চায়, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে তারা ঠিকঠাক মতো ফোন করতে পারছিল না। তখনই সে একটি মেসেজ পাঠায় এবং কিছুক্ষণ পরে সেই মেসেজের উত্তরও সে পেয়ে যায়। তখন বাহরান ভাবতে থাকে যে কোনোভাবেই তাদের বর্ডার পার হতেই হবে, যাতে তারা বেঁচে যেতে পারে। বাহরান সন্তানসহ বাকি সবাইকে বলে আমাদের যে কোনোভাবে এখান থেকে বের হতেই হবে, কিন্তু অন্যরা বলে আমরা যদি এখান থেকে বের হওয়ার চেষ্টা করি তাহলে আমাদেরকে ওরা মেরে ফেলবে। বাহরান বলে আমাদের অন্তত চেষ্টা তো করতেই হবে, আমরা তো এখানে দিনরাত এমনিতেই মরে যাচ্ছি। এরপর দেখা যায় বাহরান কিছু লোকের উপরে নজর রাখছে। সে বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়। সে লুকিয়ে লুকিয়ে যে কোনোভাবে সেখান থেকে বের হতে চায়। তখন একজন গর্ভবতী মহিলাকে নিয়ে তার একটা গাড়িতে ওঠে এবং সেখান থেকে বেরিয়ে যায়। সবাই লুকিয়ে আছে এবং সবাই অনেক বেশি ভয় পাচ্ছে। এরপর তারা সেই বাড়ি থেকে বের হয়ে অন্য একটা গাড়িতে চলে আসে। একজন ড্রাইভার তাদের সাহায্য করছিল। হঠাৎ করে দরজায় কারো কড়া শব্দ হয়। দেখা যায় একজন লোক ভেতরে চলে আসে। তখন দেখা যায় সেই গর্ভবতী মহিলার অবস্থা আরও ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। বাহরান বলে আমাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, কিন্তু ড্রাইভার বলে আমি যদি তোমাদের এখান থেকে বাইরে নিয়ে যাই তাহলে আমাদের তিনজনকেই ওরা মেরে ফেলবে। তাদের সবাইকে সেই ড্রাইভারের বাড়িতেই থাকতে হয়। তারা সবাই নিজেদের কাপড় বদলে ফেলে এবং বোরকা পরে নেয়। ড্রাইভার তাদেরকে বলে চলো এখন চুপচাপ আমার পেছনে এসে বসো। ড্রাইভার তাদের গাড়িতে বসে সেই গাড়ি ছেড়ে সেখান থেকে বেরিয়ে যায়। গাড়িটি বর্ডারের পাশ দিয়ে চলে যেতে শুরু করে। আসলে ড্রাইভার তাদেরকে বর্ডার ক্রস করে অন্য দেশে পাঠিয়ে দিতে চাইছিল, যেই দেশের প্রেসিডেন্ট বলছিল তাদের দেশ নিরাপদ। এরপর তারা একটা চেকপোস্টে পৌঁছে যায়। ড্রাইভার তাদেরকে আইডি দেখায় এবং বর্ডার পার হওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখায়। বর্ডার পার করে মেয়েদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। বাহরানও ড্রাইভারকে ধন্যবাদ জানায়। আসলে পৃথিবীর সব মানুষ যে খারাপ তেমনটা নয়, কিছু খারাপের মধ্যে ভালো মানুষ অবশ্যই থাকে। এদিকে গর্ভবতী মহিলাটা কোনোভাবে হাঁটতে পারছিল না। বাহরান বলে তোমাকে শুধুমাত্র 20 পা হাঁটলেই হবে। এই 20 পা হাঁটার পরই আমরা অন্য দেশে পৌঁছে যাব। সেখানে তুমি তোমার সন্তানকে জন্ম দিতে পারবে। অনেক কষ্টের পর সেই 20 পা সম্পন্ন করে অন্য দেশে পৌঁছে যায়। সেখানে সেই গর্ভবতী মহিলা তার সন্তানের জন্ম দেয়। মা এবং সন্তান দুজনেই নিরাপদে পৌঁছে যায়। সবাই সেই বাচ্চাটিকে দেখে অনেক খুশি হয়ে যায়। এর পরের দিশে আমাদের বাহরানকে একটি গাড়িতে যেতে দেখা যায়। সবাই গাড়িতে বসে আছে। গাড়িটি অনেক দ্রুত গতিতে ছুটতে শুরু করে। বন্ধুরা, এখানে আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাহরান তো বাচ্চা, বোন এবং গর্ভবতী মেয়েটিকে নিয়ে অন্য দেশে চলে গিয়েছিল, তাহলে সে কেন আবারও যুদ্ধে জড়িয়ে পড়ল? আসলে গল্পের মেন টুইস্ট এখানেই। যেই দেশ থেকে সে বেরিয়ে গিয়েছিল সেই দেশটাও ছিল যুদ্ধবিধ্বস্ত একটি দেশ, আর সে পরে যেই দেশে ঢুকেছে সেটাও একটা ভয়ঙ্কর যুদ্ধবিধ্বস্ত একটি দেশ। সেটা কিন্তু ওই প্রেসিডেন্ট গোপন রেখেছিল, আর এর জন্য এই দেশে বসে বর্তমানে সে বিদ্রোহী হয়ে গেছে। আর বিদ্রোহী হয়ে সে সকল মহিলা এবং বাচ্চাদেরকে উদ্ধার করার কাজে লেগে পড়ে। আসলে সবথেকে বড় সমস্যা হলো আমরা মুভিতে কোনো দেশের নাম উল্লেখ করিনি, তাই তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। আশা করি এবার সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এরপর আবারও আমরা বর্তমান সিন দেখতে পাই। ম্যাথিল বলে বাহরান আমি তোমার জন্য গর্বিত। তখনই আমরা আকাশে কিছু আলোর মতো জিনিস দেখতে পাই। সেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। চারদিকে অনেক বোমা বর্ষণ হচ্ছিল এবং সেখানকার সব মহিলাই এসব দেখছিল। ম্যাথিল এবং রায়হান একে অপরের সঙ্গে কথা বলছিল। ম্যাথিল সবকিছু বুঝে বলে কিভাবে সেখানে হামলা করা যেতে পারে। এরপর ম্যাথিল তার স্বামী এবং সন্তানদের সঙ্গে কথা বলে। আসলে ম্যাথিলের সন্তান এবং স্বামী তারাও মারা গেছে,
কারণ তারাও সেই যুদ্ধের সময় সেখানে গিয়েছিল, কিন্তু সে সেই যুদ্ধে সবকিছু তার হারিয়ে ফেলে। আর এই যে ফোনে কথা বলাটা, সেটা শুধুমাত্র তার একটা কল্পনা। এই কথা শুনে বাহরান খুবই কষ্ট পায়। এরপর আমরা 13 নভেম্বর দেখতে পাই। এখানে দেখানো হয় বাহরান নিজের পজিশন নিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সে এখন মুখোমুখি লড়াই করছে। এদিকে আমেরিকান ফোর্সও সেখানে পৌঁছে গেছে এবং তাদেরকে সাহায্য করছে। তখন দেখা যায় একজন মেয়ের উপরে হঠাৎ করে একজন টেররিস্ট হামলা করেছে। মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু ওই লোকটা তাকে আক্রমণ করেই যাচ্ছিল। ঠিক সেই সময় বাহরানের চোখে পুরো ঘটনাটা পড়ে যায়। সে এক মুহূর্ত দেরি না করে সেই টেররিস্টের দিকে বন্দুক তাক করে এবং তাকে সেখানে গুলি করে মেরে ফেলে। মেয়েটিকে বাঁচানোর পর বাহরান আবারও সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এরপর তার একটা বাড়ির কাছে পৌঁছে যায়। বাহরানের মনে তখন একটাই চিন্তা, তাকে যে কোনোভাবে তার সন্তানকে খুঁজে বের করতেই হবে। কারণ বাহরানের বিশ্বাস ছিল হয়তো তার সন্তান এখনও জীবিত আছে এবং কোনো একটি রুমের মধ্যে তাকে লুকিয়ে রাখা হয়েছে। এতদিন ধরে যেই সন্তানকে হারিয়ে ফেলেছিল তাকে ফিরে পাওয়ার আশায় বাহরান পুরো বাড়িটা তন্ন করে খুঁজতে শুরু করে। সবাই মিলে বাড়িটা প্রতিটা রুম তল্লাশি করতে থাকি। একের পর এক দরজা খোলা হয়, প্রতিটা কোণ ভালোভাবে দেখা হয়, কিন্তু কোথাও কোনো শিশুর দেখা পাওয়াই যাচ্ছিল না। বাহরানের মনে তখন ভয় আরও বাড়তে শুরু করে। সে বুঝতেই পারছিল না তার সন্তান আসলে কোথায় আছে এবং সে আদৌ বেঁচে আছে কিনা। এর মধ্যেই হঠাৎ করেই কয়েকজন টেররিস্ট সেখানে এসে পড়ে। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বাহরান এক মুহূর্ত পিছিয়ে যায় না। সে সঙ্গে সঙ্গে তাদেরকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যেই সেই টেররিস্টদের সেখানেই মেরে ফেলা হয়, কিন্তু তারা তখনও বুঝতে পারেনি যে আরও বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। হঠাৎ করেই সেখানে একটা বিশাল বিস্ফোরণ ঘটে যায়। বিস্ফোরণের শব্দে পুরো বাড়িটা কেঁপে ওঠে। চারদিকে ধোঁয়া ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। এই বিস্ফোরণের কারণে বাহরান এবং ম্যাথিল দুজনে গুরুতরভাবে আহত হয়ে যায়। ম্যাথিল মাটিতে পড়ে যায় এবং কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে। সে চোখ খুলে চারপাশ তাকানোর চেষ্টা করে, কিন্তু তার শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে ঠিকঠাক মতো উঠে দাঁড়াতে পারছিল না। সে অনেক চেষ্টা করেও নিজেকে শক্তভাবে সোজা করতে পারছিল না। এদিকে বাহরানও ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। সে চারপাশে তাকিয়ে বুঝতে পারে যে সে ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছে। অনেক কষ্ট করে সে ধ্বংসস্তূপ সরিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে। বাহরানের চোখে তখন পানি চলে আসে এবং এত কষ্টের পর সে মনে করতে থাকে হয়তো এবার তারও মৃত্যু হতে যাচ্ছে। সে তার জীবনে একের পর এক প্রিয় মানুষকে হারিয়েছে এবং নিজের পরিচিত মানুষদের হারানোর পর সে শুধুমাত্র একটা আশায় বেঁচে ছিল, হয়তো একদিন তার সন্তানকে আবারও দেখতে পাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় একটা অলৌকিক ঘটনা, যেটা বাহরান কখনো আশাই করেনি। হঠাৎ করে একটি ছোট্ট শিশু তার সামনে এসে দাঁড়ায়। শিশুটি বাহরানের চোখে জমে থাকা পানি দেখতে পায়। তারপর ছোট্ট হাত দিয়ে বাহরানের চোখের পানি মুছে দেয়। বাহরান প্রথমে কিছুই বুঝতে পারে না। সে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এরপর শিশুটিকে ভালোমতো দেখার পর বুঝতে পারে এটা তারই সন্তান। এতদিন ধরে যেই সন্তানকে মৃত ভেবে নিয়েছিল, যাকে খুঁজতে খুঁজতে সে নিজের জীবন পর্যন্ত ঝুঁকির মধ্যে ফেলেছিল, অবশেষে সেই সন্তান তার সামনে দাঁড়িয়ে আছে। বাহরান আর নিজেকে ধরে রাখতে পারে না। সে সঙ্গে সঙ্গে শিশুটিকে জড়িয়ে ধরে। তার চোখ দিয়ে অজরে পানি পড়তে শুরু করে। এরপর গল্প আবারও অন্যদিকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় ম্যাথিল এখনও পুরোপুরি আহত অবস্থায় রয়েছে। তার শরীরে অনেক আঘাত লেগেছে এবং সে নিজ থেকে ঠিকঠাক মতো হাঁটতেও পারছে না। তাকে একটি গাড়ির কাছে নিয়ে যাওয়া হয় এবং সেখানে শুইয়ে দেওয়া হয়। ম্যাথিলের জন্য এই জায়গায় কাটানোর সময়টা ছিল জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতাগুলোর একটি। সেখানে এসেছিল একজন রিপোর্টার হিসেবে। তার উদ্দেশ্য ছিল এখানকার মানুষের জীবন, তাদের কষ্ট এবং তাদের সংগ্রামের কথা সবার সামনে তুলে ধরা। কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই যুদ্ধের অংশ হয়ে যায় এবং নিজের চোখের সামনে এমন ঘটনা দেখে সে কোনোদিনও ভুলতে পারবে না। আর এরকমের একটা কাহিনীর মধ্য দিয়ে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের বুঝতে একটু অসুবিধা হয় তাও কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে, ততক্ষণ আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।